আজকাল দিনে একবার অরিনকে না দেখলে দিহানের সবকিছু বিষাক্ত লাগে। প্রতিদিন একবার অরিনের সাথে দেখা করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। নীল শাওন জোর গলায় বলছে দিহান অরিনকে ভালোবাসে। আজকাল দিহানেরও তাই মনে হয়, কিন্তু সে অরিনকে বলতে পারে না। আর কিভাবেই বা বলবে? তন্দ্রাকে ঠকাবে কি করে? কিন্তু কেন জানি তন্দ্রাকে এখন আর আগের মতো ভালো লাগে না। তন্দ্রার সব দোষগুলা এখন চোখে পড়ে। হয়তো আগে সে তন্দ্রার প্রতি অন্ধ ছিল, তাই সব দোষ তার চোখ এড়িয়ে যেত। এখন তার মনে হয় তন্দ্রা তাকে টাকার জন্য বিয়ে করতে চায়। আগে দিহান ভাবত সে বেকার, সে তো টাকা ইনকাম করে না যে তন্দ্রা টাকার জন্য তাকে চায়। এখন মনে হয় তার টাকা নেই তো কি হইছে, তার বাবার তো টাকা আছে। সে তো ধনী পরিবারের সন্তান। শুধু তাই নয়, এখন দিহানের মনে হয় তন্দ্রা বেশি ন্যাকামি করে, তন্দ্রা অল্পতেই ঝগড়া করে, তন্দ্রা মানুষকে ছোট করে কথা বলে। আগে সে এই বিষয়গুলা স্বাভাবিকভাবেই নিত, কিন্তু কত নিবে? সব কিছুরও তো একটা লিমিট থাকে। সেটা অতিক্রম হলে আমাদের মনে তীক্ষ্ণতা জন্ম নেয়। দিহানেরও তাই হচ্ছে। তন্দ্রাকে অনেকবার দিহান বলেছে এসব স্বভাব ছেড়ে দিতে, কিন্তু তন্দ্রা বলেছে দিহান নাকি তার সবকিছুতে নাক গলাচ্ছে। অথচ অরিন, তাকে কিছু একটা বললে সে কখনো সেটা অমান্য করে না। তন্দ্রা আর অরিনের মাঝে আকাশ পাতাল পার্থক্য। বসে বসে তন্দ্রা আর অরিনের কথা ভাবছিল দিহান। তখনই শাওন আর নীল এসে রুমে ঢুকল। দুজন এসে দিহানের সামনে দাঁড়িয়ে থেকে রাগী লুকে দিহানের দিকে তাকাল। দিহান দুজনের দিকে তাকিয়ে বলল, হোয়াট? এমন রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমায় খেয়ে ফেলবি নাকি? দুজন কোনো জবাব দিল না, চুপচাপ দিহানের দুপাশে বসল। দিহান দুহাতে দুজনের গলা জড়িয়ে ধরে বলল, তোদের রাগলে কিন্তু একদম কুত্তার মতো লাগে। দিহানের কথাটা শুনে নীল আর শাওন দাঁতে দাঁত কিরমির করে তাকাল। দিহান তার দুহাত এনে গুটিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে নীল বলল, ওই তুই সত্যি করে বলতো আমরা কি তোর বন্ধু? এটা আবার কেমন প্রশ্ন? গত 1 মাস ধরে তোরা বস আমি আসছি বলে যে উধাও হয়ে যাস, কখনো কি আর খবর নিস আমরা রয়েছি নাকি চলে এসেছি? কখনো কল দিয়ে জানতে চাস বেঁচে আছি নাকি মরে গেছি? শাওন, ও তাহলে রাগটা তোদের এখানে? সরি, আর হবে না, এখন থেকে একটা ফোন দিয়ে জেনে নিব তোরা আছিস নাকি মরে গেছিস। না না না, আমাদের ফোন দিবি কেন? তোর অরিন আছে না, অরিনকেই ফোন দে। অরিন তোর বন্ধু, অরিনের সাথে তোর ভালো লাগে, আমরা তো তোর শত্রু, তাই না? শালা, আমার তো মনে হয় তলে তলে তুই অরিনের সাথে প্রেম করিস। নীল, শুধু শুধু সন্দেহ কেন করিস আমায়? সত্যি বলছি আমরা শুধুই বন্ধু। তুই এক কাজ কর ভাই, হয় তন্দ্রা নয় অরিন, দুটো থেকে যে কোনো একটা বাছাই কর। শাওন, বাছাই করব মানে আমি কি দুটোর সাথে প্রেম করি নাকি? আর তাছাড়া তোরা তো সবকিছু জানিস, তাই না? কথাটা বলা মাত্রই দিহানের ফোনে অরিনের কলের ফোনের স্ক্রিনে অরিন নামটা স্পষ্ট ভেসে উঠছে। নীল বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সব জানি, আমাদের থেকে লুকাতে হবে না, যা যা কথা বল। দিহান ফোন নিয়ে বারান্দায় চলে গেল। শাওন আর নীল বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে ইসি আর দিশা বসে টিভি দেখছে। তারা দুজন এসে সোফায় বসল। দিশা নীলকে দেখে মনে মনে অনেক খুশি হল। ইসি বলল, আমাদের কথাও মনে পড়ে বুঝি? শাওন কিঞ্চিত হেসে বলল, সব সময় মনে পড়ে। দিশার দিকে তাকিয়ে, একবারও ভুলতে পারি না। আচ্ছা তাই? কেমন আছো দুজন? ভালো। তোমরা? আমরাও ভালো। কিছুক্ষণ সবাই চুপ থাকল। শাওন একটু পর পর আওর চোখে দিশার দিকে তাকাচ্ছে। সে একটা ব্যাপার লক্ষ্য করল, দিশা বারবার নীলের দিকে তাকাচ্ছে। তাহলে কি দিশা নীলকে ভালোবাসে?
ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। নীল সবাইকে বলল, তোমরা বসো, আমি আসছি। নীল উপরে আসল। লুপাকে দেখতে তার মন ছটফট করছে। দুদিন আগে লুপার পরীক্ষা শেষ হল। লুপার শেষ পরীক্ষার দিন নীল ঘুমেরও ঘরে লুপাকে মেসেজ দিয়ে ফেলছিল, আই লাভ ইউ লুপা। লুপা মেসেজ সিন করেছে কিন্তু কিছুই বলেনি। লুপাকে সে ভালোবাসলেও লুপা তার বন্ধুর বোন। দিহান তাকে কত বিশ্বাস করে, এভাবে লুপার সাথে সম্পর্কে জড়িয়ে দিহানের বিশ্বাস ভেঙে দিতে সে পারবে না। তাই লুপাকে সরি বলতেই হবে। লুপার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখল লুপা বসে বসে ফোন টিপছে। নীল অনুমতি না নিয়েই রুমে ঢুকে গেল। হঠাৎ রুমে কারো উপস্থিতিতে কিঞ্চিত কেঁপে ওঠে লুপা। নীলকে দেখে রেগে আগুন হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে, এটা কোনো ধরনের বেয়াদবি? একটা মেয়ের বেডরুমে ঢুকতে যে তার অনুমতি লাগে সেটা জানা নাই? ওমা, এইটা একটা মেয়ের রুম বুঝি? আমার না তাকে মেয়ে বলে মনে হয় না। লুপা দাঁতে দাঁত চেপে বলল, বের হন, এক্ষুনি বেরিয়ে যান। নীল কিঞ্চিত হেসে গিয়ে জানালার পর্দা সরাল, তারপর বলল, কি সুন্দর প্রকৃতি, আর তুমি কিনা তা পর্দা দিয়ে আড়াল করে রাখছ। কি বলছি কানে যাচ্ছে না? বেরিয়ে যান। চেঁচিয়ে, আমার না যেতে ইচ্ছে করছে না। দেখুন, লাস্ট বলছি, বেরিয়ে যান, নয়তো আমি চিল্লাচিল্লি করতে বাধ্য হব। যাব তার আগে এটা বল, তোমাদের বড় ভাইয়া বউ নিয়ে বাসায় আসে না কেন? কাল আসবো বলে বলে তো 1 মাস পার করে দিল, কিন্তু আসলো না। আবার তার বউয়ের একটা ছবিও কাউকে দিল না, তার বউ কেমন সেটাও কেউই দেখল না। আজব তোমার সব ভাইগুলা। লুপা রাগে ফুঁসতে ফুঁসতে জোরে জোরে সবাইকে ডাকতে লাগল, আম্মু ও ভাইয়া আয়া, বড় মা আয়া। নীল বোকা হয়ে গেল। লুপা সত্যি সত্যি চিল্লাবে সে ভাবতেই পারেনি। লুপা সবাইকে ডেকেই যাচ্ছে, নীল এসে লুপার মুখ চেপে ধরল। লুপা নিজেকে ছাড়াতে ছটফট করছে। ধস্তাধস্তি করতে করতে একসময় দুজন খাটে পড়ে গেল। নীল একেবারে লুপার উপরে গিয়ে পড়ল। আর তখনই রুমে বাড়ির সব মানুষ জড়ো হয়ে গেল। টাসস, তোকে বন্ধু কম ভাই বেশি ভেবেছি, আর তুই কিনা আমার বোনের ইজ্জত কেড়ে নিতে চাইছিস? দিহানের কথা শুনে নীল বাক্রুদ্ধ হয়ে যায়। লুপার মুখ চেপে ধরেছিল শুধু এই ভয়টাই পেয়ে। সবাই এভাবে হুড়মুড়িয়ে রুমে ঢুকায় সে কিছুক্ষণের জন্য জ্ঞানশূন্য হয়ে গেছিল, তাই লুপার উপরে থেকেই হাঁ করে তাকিয়েছিল সবার দিকে। দৃশ্যটা এমন ছিল যেন সে লুপাকে রেপ করতে চাইছে। দিহান এসে নীলকে কলার ধরে টেনে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় দিল। তারপর এই কথাটা বলল যা কিনা দিহান বলবে বলে নীল কল্পনাই করতে পারেনি। লুপার মা লুপাকে বুকে জড়িয়ে অগ্নিদৃষ্টিতে দিহানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এমন ছেলেদের বন্ধু বানাও যে ছেলে বন্ধুর বোনকে নিজের বোন ভাবতে পারে না। আজ আমার মেয়ে রেপ হলে তার ইজ্জতকে ফিরিয়ে দিত তোমরা? রাগে দিহানের শরীর কাঁপছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। যে বন্ধুকে সে এত বেশি বিশ্বাস করত, বিশ্বাস করে নিজের বোনদের তার সাথে একা ছেড়ে দিত, সে বন্ধু কিনা তার বোনের ইজ্জত কেড়ে নিতে চায়। রাগে ফুঁসতে ফুঁসতে দিহান বলে উঠল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। তুই একটা চরিত্রহীন ছেলে। যে আমার বোনকে রেপ করার চেষ্টা করে সে কখনো আমার বন্ধু হতে পারে না, সে আমার দুশমন। দিহানের কথা নীলের কলিজায় গিয়ে লাগে। সত্যি মিথ্যা যাচাই না করে দিহান তাকে এটা বলতে পারল? তার উপর এভাবে মিথ্যে অপবাদ চাপিয়ে দিল। কষ্টে, অপমানে, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। লুপার দিকে তাকিয়ে দেখল লুপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত সকলে নীলের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে।
দিহানের বড় মা এগিয়ে এসে নীলকে একটা থাপ্পড় দেন। নীল গালে হাত দিয়ে উনাকে কিঞ্চিত স্বরে বলে, আমি কিছু করিনি আন্টি, বিশ্বাস করুন। দিহানের বড় মা কান্নাজড়িত গলায় বলেন, চুপ, সব দেখেছি আমরা। নিজের ছেলেদের মতো ভাবতাম তোকে। আরে না খেয়েও তোকে খাইয়েছি। জিহান আর তোদের কখনো আলাদা ভাবিনি। আমি দেখতাম সবসময় তুই লুপাকে খুঁচাতি, ভাবতাম ছোট বোন ভাবিস তাই মজা করিস। কিন্তু না, তুই তো আমাদের ইজ্জত নিয়ে খেলছিস। শেষমেশ কিনা আমাদের বাড়ির মেয়ের উপর তোর নজর পড়ল। নীল কিছু বলতে যাবে তার আগেই ইসি বলে উঠল, নীল ভাইয়া, সেই ছোট থেকে তোমাকে আপন ভাইয়ের চোখে দেখেছি। কখনো ভাবিনি তুমি দিহান ভাইয়ের বন্ধু। ভেবেছি তুমি এ বাড়িরই ছেলে। আর তুমি কিনা আমাদের বাড়ির সবথেকে সহজ সরল মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। ও তো তোমায় নিজের ভাইয়ের চোখে দেখত ভাইয়া, তাহলে এসব কেন? কেঁদে কেঁদে নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? গলা দিয়ে তার কথা বের হচ্ছে না। সে তো লুপাকে সরি বলতে এসেছিল। যদি আগে জানতো এমন কিছু হবে তাহলে ভুলেও এই বাড়িতে পা রাখত না। দিহান ড্রেসিং টেবিলের সামনে থেকে গিটার নিয়ে নীলকে মারতে তেড়ে গেল। শাওন এসে দিহানের আটকে ধরল। দিহান ছাড়াতে ছটফট করতে করতে নীলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বেরিয়ে যা তুই। তোর মতো একটা কুকুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। দিহানকে ধমক দিয়ে শাওন বলল, দিহান, জ্ঞানশূন্য হয়ে গেছিস তুই। এসব কি বলছিস? দিহান চেঁচিয়ে বলল, আরে তুই কি বুঝবি? তোর বোনের সাথে হয়েছে নাকি? নিজের বোনের সাথে এমন হলে কি তুই চুপ করে থাকতি? শাওন দিহানকে ছেড়ে দিল। সত্যিই তো তার বোনের সাথে এমন হলে সেও তো পারত না চুপ করে থাকতে। সব তো নিজের চোখে দেখেছে, মিথ্যে তো কিছু না। দিহান নীলের মাথায় বাড়ি দিতে গিটার তুলল, কিন্তু মারতে পারল না, তার হাত কাঁপতে লাগল। নীলকে জড়িয়ে ধরা, নীলের সাথে আড্ডা দেওয়া, হাসতে হাসতে নীলের উপর গড়িয়ে পড়া, নীলের পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি দেওয়া, নীলকে ঝাড়ি দেওয়া, তন্দ্রাকে নিয়ে নীলের সাথে ঝগড়া করা, সব তার চোখে ভেসে উঠছে। মনে হচ্ছে যেন তার চোখের সামনে কেউ সে দিনগুলোর ভিডিও তুলে ধরছে। চোখের পানিটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। হাতের গিটারটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল রুম থেকে। নীলকে কখনো এমন অবস্থায় দেখবে সে কল্পনা করতে পারেনি। তার নিজের চোখে দেখা দৃশ্যটা তার নিজেরও বিশ্বাস হচ্ছে না। দিহানের পিছু দিশাও বেরিয়ে গেল। নীলকে সে ভালোবাসত, সেই ছোট্ট দিশা ছিল তখন থেকেই ভালোবাসত। আজ কিনা নীলকে সে এই অবস্থায় দেখল। চোখের পানিটা মুছতে মুছতে নিজের রুমে চলে যায় দিশা। নীল পাথরের মূর্তি হয়ে গেছে। তার ভেতরে কি চলছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। এই পরিবারের সবাইকে সে এত আপন ভাবত। নিজের পরিবারের কথা ফেলে দিল ও তাদের কথা ফেলত না। আর সবাই কিনা তাকে এভাবে ভুল বুঝল। লুপা তো অন্তত বলতে পারে সে তার সাথে খারাপ কিছু করতে চায়নি। নীলের মনে হচ্ছে এই বুঝি তার দমটা আটকে যাবে। বারবার শুকনো ঢোক গিলে নিজেকে শক্ত করতে চাইছে। শাওন নীলের দিকে এগিয়ে এসে নীলের কাঁধে হাত রেখে বলল, নীল, এসব কি? সবাই যা ভাবছে তা কি সত্যি? তুই সত্যিই কি লুপার সাথে অন্যায় করতে চাইছিলি? নাকি আমাদের দেখার মাঝে ভুল আছে? নীল নীল ছলছল চোখে একবার শাওনের দিকে তাকাল। পুরো চোখ ভরে আছে জলে, যেন পলক পড়লেই গাল গড়িয়ে পড়বে দুফুটা মুক্তদানা। শাওন ধরা গলায় আবার বলল, বল নীল, এসব কি সত্যি? তুই এমন নয় নীল, আমি জানি তুই এমন করতে পারিস না। নীল নিজের ঘাড় থেকে শাওনের হাত সরিয়ে বেরিয়ে যেতে লাগল। দরজার সামনে গিয়ে একবার পিছন ঘুরে লুপার দিকে তাকাল।
লুপা এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। নীলের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আজ থেকে শান্তি নীর তার জন্য অভিশপ্ত নীর। গেটের বাইরে এসে একবার বাসার দিকে তাকালো নীল। এই বাড়িতে সপ্তাহে 3-4 করে আসতো সে। এই বাড়ির সবকিছুতে তাদের বন্ধুদের স্মৃতি ছড়িয়ে আছে। এই তো এই দুলনায় বসে 3 জন কত মজা করত। নীল গান গাইত আর দিহান রেগে ঝাড়ি দিয়ে বলতো, তর গানের থেকে কুত্তার ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে। চুপ থাক ভাই, তর গান শুনলে আমায় বমি পায়। এরকম কত কত কথা বলতো। নীলের চোখ যতই মুছছে ততই ভিজে যাচ্ছে। চোখ মুছতে মুছতে চলে এলো শান্তি নীরের সীমানা পেরিয়ে। আর কখনো সে তার মুখ দেখাবে না এই নীরের মানুষগুলোদের। নিজেকে আড়াল করে দিবে সবার থেকে। সেই সকাল থেকে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে লুপা। খুব কষ্ট হচ্ছে তার। নীলকে তার অসহ্য লাগে ঠিক, কিন্তু নীলের চরিত্র তার অনেক ভালো লাগে। তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে ঠিক, তবে কখনো খারাপ নজরে তাকায়নি। লুপা তাকে ঘৃণা করলেও নীল এভাবে অপমানিত হোক এটা সে কখনোই চায়নি। কি দরকার ছিল চিল্লাচিল্লি করার? যদি সে না চিল্লাতো তাহলে এমনটা হতো না। দিহান যখন নীলকে ওই কথাগুলা বলছিল তখন লুপা বাকরুদ্ধ হয়ে গেছিল। কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছিল না। অদৃশ্য একটা হাত তার গলা টিপে ধরছিল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভেতরটা চিৎকার দিয়ে বারবার বলছিল, প্লিজ থামো বলছি। নীল ভাইয়া এমন করেনি, কিন্তু বাহিরটা পাথর হয়ে গেছিল। তার একটা ভুলের জন্য এত কিছু হলো। নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে। চোখের জলটা মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করল লুপা। তারপর ওঠে দাঁড়িয়ে পা বাড়াল দিহানের রুমের দিকে। দিহানের রুমে দিহান নেই, বারান্দায় দেখল সেখানেও নেই, দৌড়ে গেল ছাদে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দিহান। লুপা গিয়ে দিহানের পিছে দাঁড়িয়ে কিঞ্চিত স্বরে ডাক দিল, ভাইয়া। হঠাৎ লুপার গলা কানে আসতেই তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছন ঘুরে তাকালো দিহান। চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা একদম শুকনো দেখাচ্ছে। লুপার কলিজাটা মুচড় দিয়ে ওঠল। যে ভাইটা সবসময় হাসি খুশিতে মেতে থাকত সে কিনা এভাবে কাঁদছে। লুপা ফুপিয়ে কেঁদে উঠে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, কেঁদে কেঁদে বলল লুপা। দিহান বোনের মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় বলল, কাঁদিস কেন পাগলি? আর কিসের ক্ষমা চাস? ক্ষমা তো আমি চাইব। আমিই মানুষ চিনতে ভুল করছি। ঠিকই বলেছ ভাইয়া, তুমি সত্যিই মানুষ চিনতে ভুল করেছ। নীল ভাইয়ার মতো একটা মানুষ চিনতে অনেক বড় ভুল করেছ ভাইয়া। নীল ভাইয়াকে তুমি ভুল বুঝলে। চিনলে এভাবে ভুল বুঝতে না তুমি বলেই হাউমাউ করে কেঁদে ওঠে অরিন। দিহান নিজের বুক থেকে অরিনের মাথাটা তুলে জিজ্ঞাসুক চোখে তাকালো লুপার দিকে। লুপার মুখটা তুলে ধরে বলল, নীলকে চিনতে ভুল করেছি মানে? লুপা একে একে সবকিছু বলল। দিহানকে সব শুনে দিহানের মাথায় বাজ পড়ল। নীলকে থাপ্পড় মারা, গিটার নিয়ে তার দিকে তেড়ে যাওয়া, গালাগালি করা সবকিছু চোখের সামনে ভেসে উঠছে। কিভাবে সে পারল নীলকে এভাবে ভুল বুঝতে? কাপা কাপা গলায় বলল, তুই আমাকে আগে কিছু বলিসনি কেন? আমার জবান দিয়ে কথা বের হচ্ছিল না ভাইয়া। হ্যাঁ, আমি নীল ভাইয়াকে সহ্য করতে পারি না। উনার সবকিছুতে আমি বিরক্ত হই। উনার নামটা শুনতেও আমার বিরক্ত লাগে। কিন্তু সত্যি এটাই যে নীল ভাইয়াকে আমার যতই খারাপ লাগুক উনি মানুষটা খারাপ নয় ভাইয়া। উনার সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে, আর এই অন্যায়টা আমার জন্য হয়েছে। আমি কেন কিছু বলতে পারিনি ভাইয়া বল? কেঁদে কেঁদে, আমি কেন বুঝিনি রে? ওকে তো আমি চিনতাম, তাহলে আমি কেন বুঝিনি বল?
আমার হাত দুটো সামনে তুলে ধরে, এই হাত দিয়ে মেরেছি ওকে। অন্যদিনের মতো ও পাল্টা মারেনি, আমায় চুপ করেছিল, আর আমি কিনা ওকে এইটুকু বলেই ফুপিয়ে কেঁদে ওঠে দিহান। পকেট থেকে ফোন বের করে নীলের নাম্বারে ডায়াল করল। নীলের ফোন বন্ধ। শাওনের ফোনের ডায়াল করল, কল গেল কিন্তু রিসিভ হল না। শাওনকে কল দিচ্ছে তখন অরিনের নাম্বার থেকে কল এলো। দিহান কল কেটে দিতে চায় কিন্তু পারেনি। সেই সকালে অরিনের সাথে কথা হয়েছিল আর হয়নি। সারাদিন অপেক্ষা করতে করতে মেয়েটা তাকে ফোন দিল, সে রিসিভ না করলে কষ্ট পাবে হয়তো। দিহান ফোন রিসিভ করা মাত্রই অরিনের ঝাড়ি। এই কই থাকেন আপনি? সারাদিনে কোনো খোঁজ খবর নাই কেন? সেই যে রাখছি বলে ফোন রাখলেন আর ফোন দিল না। টেনশন ও তো হতে পারে আমার, তাই না? অরিন বলতে গিয়ে লুপার দিকে তাকিয়ে থেমে গেল দিহান। কি ব্যাপার, কথা বলেন না কেন? আমি তোমাকে পড়ে ফোন দিচ্ছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? পরে সব বলবো, রাখছি। ফোন দিয়েন প্লিজ, আমি অপেক্ষা করব। বাই। দিহান ফোন কেটে দিল। লুপা জিজ্ঞেস করল, কে ছিল ভাইয়া? তন্দ্রা। অহ। লুপা ছোট করে অহ বলে চুপ করে দাঁড়িয়ে থাকল। সে স্পষ্ট দেখেছে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা অরিন নামটা। বেশ কয়েকদিন ধরে সে অরিনের ফোনেও দিহানের নাম্বার থেকে কল যেতে দেখেছে। কে ফোন দিছে জিজ্ঞেস করলে এভাবেই উমুক তমুক বলে কথা লুকিয়ে রাখত। মনে অনেক প্রশ্ন জাগতেই ছোট একটা দীর্ঘশ্বাস ছাড়ল লুপা। এদিকে দিহান লাগাতার কল দিয়েই যাচ্ছে শাওনকে। কল যেতে যেতে একসময় শাওনের ফোনটাও বন্ধ দেখাল। দিহান লুপাকে বলে, ওরা খুব রেগেছে আমার উপর। চল আমরা এক্ষুনি যাব নীলের বাসায়। ওকে গিয়ে সরি বলবো। না ভাইয়া, তার আগে চল আমাদের বাসার সবাইকে সত্যিটা জানাই। ওরা তো নীল ভাইয়াকে ভুল বুঝে আছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল। চল। লুপা ও দিহান ছাদ থেকে নেমে আসলো। সবার রুমে রুমে সবাইকে খুঁজে কাউকে না পেয়ে দুজন নিচে নামল। বাসার সবাই বসে কি নিয়ে যেন আলাপ করছে। দিহান লুপা একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার সবার দিকে তাকালো। দিহানের বড় চাচ্চু গম্ভীর গলায় তাকে বললেন, দিহান বসো, তোমার সাথে কথা আছে। দিহান চুপচাপ বসে পড়ল। তার বড় চাচ্চুর সাথে সে স্বপ্নেও বেয়াদবি করে না। লুপা দিহানের পিছে সোফা ঘেঁষে দাঁড়াল। তার মনে হচ্ছে এখানে হয়তো সকালের ঘটনা অথবা জিহানকে নিয়ে আলোচনা হচ্ছে। দিহান একটু নড়েচড়ে বসে জিজ্ঞেস করল, কি কথা বড় চাচ্চু? তন্দ্রার মা ফোন দিছিলেন, উনি এই সপ্তাহে বিয়েটা সেরে নিতে চান। তাই আমি উনাকে বলে দিছি আগামীকাল তোমাদের এনগেজমেন্ট আর তার 3 পর তোমাদের বিয়ে। ভালোবাসার মানুষকে বিয়ে করবে শুনেও দিহান খুশি হতে পারল না। বরং কোনো এক অজানা কারণে তার মন খারাপ হয়ে গেল। যে তন্দ্রাকে বিয়ে করার জন্য পরিবারের সবাইকে বলেছিল এ সম্পর্ক মেনে না নিলে সে সুইসাইড করবে, আজ তার সাথে বিয়ে হচ্ছে শুনে সে অখুশি। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে দিহান তার চাচ্চুকে বলল, কাল মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? তারা তো তুমি আমাদের দিয়েছ এতদিন। তোমার পাগলামির জন্য একটা খুনির পরিবার থেকে বিয়ে আনতে হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। তুমি যেমন আমাদের পছন্দের বা মতামতের প্রয়োজন মনে করনি, আমরাও করছি না। তোমার পাগলামি দেখে আমরা হ্যাঁ বলেছি, মন থেকে নয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে, যাই হোক আমি উনাকে কথা দিয়ে দিয়েছি কালই এনগেজমেন্ট হবে। যার যাকে ইনভাইট করার করে নাও। আমি ডেট পিছাতে পারবো না। কথাটা বলেই দিহানের বড় চাচ্চু সোফা ছেড়ে উঠে চলে গেলেন উপরে। দিহানের বাবা ও তার ছোট চাচ্চুরা উপরে চলে গেলেন। উনাদের পিছু পিছু উনাদের স্ত্রীরা যেতে লাগলেন। দিহান বলল, দাঁড়াও সবাই।
দিহানের বড় মা লুপার মা ও তার মা দাঁড়িয়ে গেলেন। সবাই তার দিকে জিজ্ঞাসুক চোখে তাকালেন। দিহানের মা বললেন, কি হয়েছে? কিছু বলবি? হুম। দিহান ছোট করে হুম বলে লুপার দিকে তাকালো। লুপা এসে সবার সামনে দাঁড়িয়ে দিহানের দিকে তাকালো। দিহান ইশারায় ভরসা দিল। লুপা সবাইকে একে একে সবকিছু খুলে বলল। সবাই লুপার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। লুপা নীলের উপর বিরক্ত হয়ে সে চিল্লাচ্ছিল আর সেজন্যই নীল মুখ চেপে ধরছিল। ধস্তাধস্তিতে খাটে পড়ে যায় আর সেই দৃশ্য তারা দেখে। এই ছোট একটা কারণে সবাই নীলকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিল। দিহানের বড় মায়ের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনার কানে বেজে উঠল, আমি কিছু করিনি আন্টি, বিশ্বাস করুন। উনি নীলকে থাপ্পড় দিয়েছিলেন, সেই দৃশ্যটা চোখে ভেসে উঠল। থাপ্পড়ের শব্দ এসে কানে বিকট শব্দে বাজল। সাথে সাথে চোখ বন্ধ করে দিল ন। শাওন নীলকে তিনি নিজের ছেলের মতো ভাবেন, আলাদা একটা টান অনুভব করেন তাদের জন্য। আর তিনি কিনা এভাবে নীলকে মারলেন, কথা শুনালেন। চোখের পানিটা মুছে দিহানকে বললেন, নীলকে একটা ফোন দে। ওকে বল আমি ওকে ডাকছি। ওর ফোন বন্ধ। বড় মা আর শাওন ও ফোন তুলছে না। দিহানের মা বললেন, আমরা সবাই মিলে নীলদের বাসায় যাই, চল। মাত্র তো রাত ৮টা বাজে। এখন যদি যাই 12টা বাজার আগে চলে আসতে পারব। কাল দিহানের এনগেজমেন্ট আর নীল যদি না থাকে তাহলে শুধু দিহান নয়, আমাদের সবারই খারাপ লাগবে। হুম, সেটাই করি, চল। লুপার মা ইসি, দিশা, লুপা, দিয়া, রুহান ও দিহানের বাবা চাচ্চুরা বাদে সবাই বেরিয়ে গেল নীলদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নীলেকে সাথে না নিয়ে কেউই বাসায় ফিরবে না। জিহান মাত্র বাসায় ফিরেছে। আজকাল বাসায় তার মোটেও ভালো লাগে না। ভালো লাগবেই বা কি করে? বাসায় আসলে তাকে এমন একটা মানুষের সম্মুখীন হতে হয় যার জন্য তার ভালোবাসার মানুষটাকে পেতে পেতে গিয়ে হারালো। বন্ধুর বার্থডে পার্টিতে একটু বেশিই গিলে ফেলছিল। মাতাল হয়ে পড়েছিল একটা রুমে। পড়েছিল নাকি অন্য কিছু করছিল সে কিছুতেই মনে করতে পারে না। তার শুধু মনে হয় সে ঘুমিয়েছিল। যখন চোখ খুলে তখন তাকিয়ে দেখে সে একটা মেয়েকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মেয়েটাকে এমনভাবে ধরে ঘুমাচ্ছে যেন মেয়েটা একটা কোল বালিশ। গায়ের দিকে তাকিয়ে দেখে তার গায়ে কোনো জামা নেই। শুধু তাই নয়, মেয়েটার গায়েও কোনো জামা নেই বললেই চলে, ছোট ছোট দুটো জামা আছে শুধু গায়ে। জিহান এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে গেছিল। মেয়েটা বাঁকা ঠোঁটে হেসে উঠে বলেছিল, গুড মর্নিং মাই লাভ। জিহান শুকনো দুকয়েক ঢোক গিলে বলল, কে আপনি? লারা। তবে অনেকজন লাইলি বলেও ডাকে, তুমি চাইলে সেটাও ডাকতে পারো। এখানে কি করেন আপনি? এখানে কি করি? একটু এগিয়ে জিহানের বুকে আঙুল স্লাইড করতে করতে, এখন তো কিছু করছি না। যা করার তো আগে তুমি করলে। জিহান আতকে উঠল। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, কি করেছি আমি? লারা ফোন বের করে জিহানের সামনে একটা ভিডিও তুলে ধরল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জিহান তার সামনে বসা মেয়েটাকে পাগলের মতো কিস করছে। ভিডিওটা দেখে জিহানের দুনিয়া ওখানেই থমকে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সেদিন লারা তাকে বিয়ে করে। জিহান ভেবেছিল লারার সাথে সে অন্যায় করেছে, তাই লারা তাকে বিয়ে করতে এই ভয় দেখিয়েছে। কিন্তু এখন মনে হয় লারা তাকে বিয়ে করেছে এর পিছনে কোনো বর্ষর কারণ আছে। লারাকে বেশ সুবিধার মেয়ে বলে মনে হয় না তার কাছে, তাই সে বিয়ে হয়েছে থেকে লারার থেকে আলাদা থাকে। এমনকি কোনো প্রয়োজন ছাড়া সে লারার সাথে কথাই বলে না। আবার যখন বলে তখন খুব খারাপ ভাষা ব্যবহার করে। কবে আসলেন? লারার কথায় ভাবাচ্ছেদ হয়। জিহানের কপাল কুঁচকে লারার দিকে তাকায়।
লারা একটা লাল শাড়ি পরেছে, লাল ব্লাউজ, লাল চুড়ি। লাল রংটা তার অনেক প্রিয়। ছেলেদের নাকি লাল পরতে নেই, তাই সে তার পছন্দের রং দিয়ে তার জিএফ ঝিনুককে রাঙিয়ে রাখত। লাল রঙে ঝিনুককে তার কাছে পরীদের মতো লাগত। লারাকেও অনেক সুন্দর লাগছে, লম্বা চুলগুলা অর্ধেক সামনে এনে রাখছে, অর্ধেক পিঠ ছড়ানো। লারার ঠোঁটের পাশে একটা তিল, যেটা তার গোলাকার ঠোঁটের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। চোখের ঘন পাপড়িগুলা চোখ দুটো টানাটানা করে রাখছে। জিহানের কপালের কুচকানো বিলীন হয়ে যায়। চোখে এক রাস মুগ্ধতা নেমে আসে। লারা মেয়েটা এত সুন্দর তার জানা ছিল না, হয়তো এভাবে খেয়াল করে দেখেনি বলেই সে জানত না। জিহানের এভাবে তাকানো দেখে লারা ইতস্তত হয়ে যায়। আঁচলে আঙুল পেছাতে পেছাতে এদিক ওদিক তাকায় আর আওর চোখে জিহানের দিকে তাকায়। একসময় গলাটা একটু ঝেড়ে বলে উঠল, এভাবেই তাকিয়ে থাকবেন? জিহান তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। একটু অপ্রস্তুত হয়ে যায়। লারা আবারও বলে, আমি জিজ্ঞেস করছিলাম কবে আসলেন? একটু আগে। বিরক্তি স্বরে। আপনার বাসা থেকে ফোন দিছিল, আমাদের কাল যেতে বলল, আপনার কোনো ভাইয়ের নাকি এনগেজমেন্ট। কই, আমাকে তো কেউ ফোন দেয়নি। আপনার ফোনটা বন্ধ, আমিও দিয়েছি অনেকবার, ফোন যায়নি। জিহান পকেট থেকে ফোন বের করে দেখল আসলেই তার ফোন বন্ধ। লারা আবার বলল, আমি উনাদের বলেছি কাল আমরা যাব। আমার লাগেজ গুছিয়ে নিছি। আপনারটা আমি গুছিয়ে দিব নাকি আপনি গুছাবেন? লারার কথা শুনে জিহানের রাগ উঠে যায়। ধমকের স্বরে বলে, আমি বলেছি আমি যাব, আর আমার অনুমতি ছাড়া তুমি তাদের যাবে বললে কেন? আপনার নিজের বাড়িতেই তো যাচ্ছি, তাই না? আপনার যেতে কোনো আগ্রহ নাই কেন? কারণ আমি আমার ফ্যামিলিকে সেফটি রাখতে চাই। কি মনে কর আমি বুঝি না কিছু? আমাকে বিয়ে করার পেছনে যে অনেক বড় একটা কারণ আছে সেটা আমি খুব ভালো করে জানি। হতেও তো পারে তুমি আমার পরিবারের কাউকে মেরে দিল। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন, আপনি যা ভাবছেন আসলে তা নয়। বিশ্বাস করুন। তোমার মতো একটা প্রস্টিটিউটকে আমি বিশ্বাস করব? লারার মুখ চেপে ধরে, তুমি কাকে ফাঁসিয়ে বিয়ে করেছ জান? সিআইডি পুলিশ জিহানকে। আমার মা একজন লয়ার। অত সহজে তোমাকে ছেড়ে দিব না আমরা। আগে খুঁজে বের করে নেই বিয়ে কেন করছো, তারপর দেখবে কি শাস্তি দেই। কলিং বেলের উচ্চ শব্দে ঘুম ভেঙে গেল শান্তি নীরের সব সদস্যের। একের পর এক কলিং বেজে চলছে, এক সেকেন্ডের জন্যেও থামছে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় 4:30 AM। একটু পরে অবশ্য সবাই ঘুম থেকে উঠত ফজরের নামাজ পড়তে, কিন্তু এভাবে উঠত না, শান্তি মতো উঠত। এখন তো সবাই এক রাশ বিরক্তি নিয়ে উঠেছে। দিহানের বড় মা বড় চাচ্চু রুমে থেকে বের হলেন। উনারা বের হয়ে দেখলেন অলরেডি অনেকেই বের হয়ে গেছে। বের না হয়ে ও তো উপায় নেই। সবাই কানে হাত দিয়ে নিচে নামতে লাগল। যে অসভ্যটা এমন করছে তাকে দু একটা লাথি দিয়ে রাগ মেটাবে সবাই। দিহানের বড় মা চেঁচিয়ে বললেন, ওই কোনো হারামি, একবার তো থামো। উনার চেঁচিয়ে বলা কথাটা কারো কানে কিঞ্চিত পরিমাণও আসেনি। কলিংয়ের তীক্ষ্ণ শব্দ ছাড়া কিছুই কানে ঢুকছে না। সবাই একসাথে নিচে নামল। ইসি এক হাত কানে চেপে এক হাত দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই অরিনকে দেখে ইসি রাগান্বিত স্বরে বলল, অরিন, তুমি এতক্ষণ ধরে অমানুষের মতো কলিং বাজাচ্ছিলে? ইসির মুখে অরিন নামটা শুনে সবাই চমকে গেল। এই সময় অরিন তাদের বাসায়? সবাই একটু এগিয়ে আসল। অরিন বোধহয় কোথাও গিয়েছিল, হাতে একটা লাগেজ। অরিনের পরনে একটা সুতির থ্রিপিস, চুলগুলা এলোমেলো, ঠোঁটের এক কোণে রক্ত জমে আছে, মনে হচ্ছে কেউ তাকে খুব উপদ্রব করেছে। লুপার মা এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়িয়ে অরিনের ঠোঁটের কাটা জায়গায় হাত দিল। অরিন ব্যথায় আহ্ বলে আর্তনাদ করে ওঠে।
লুপার মা ব্যথিত গলায় বললেন, রক্ত জমে আছে। কেউ কি তোমাকে মেরেছে? লুপার মায়ের কথায় অরিন ছলছল চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। চোখ নামাতেই তার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। দিহানের বড় চাচ্চু একটু রেগে গিয়ে প্রশ্ন ছুড়লেন, এই মেয়ে এই সময় তুমি আমাদের বাড়ি কেন? অরিন কোনো জবাব দিল না, চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজল। দিহানের মা বললেন, লুপা ওর রুমে ঘুমাচ্ছে, তোমার কোনো সমস্যা থাকলে আমাদের বলতে পার। এই সময়ে তুমি এখানে কেন? এই মেয়ে চুপ হয়ে আছো কেন? বল কি হইছে, আর তুমি এই সময়ে কই থেকে এসেছ? বড় মা। অরিন কারো কথার কোনো জবাব দেয়নি, শুধু কেঁদেই গেল। দিহানের বাবা ও তার চাচ্চুরা প্রচণ্ড বিরক্ত হলেন। লুপার মা অরিনকে ধরে এনে সোফায় বসালেন, তারপর বললেন কি হইছে সেটা যেন তাদের বলে। অরিন আগের মতোই চুপ থাকল। কাঁদতে কাঁদতে হেঁচকি ওঠে গেল, তবুও কান্না থামাল না। দিহান হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। একটু আগে কলিং বেলের তীক্ষ্ণ টোনে তার ঘুম ভেঙে যায়। অলসতার জন্য উঠতে মন চায়নি, কিন্তু মনটা আকুপাকু করছে কে এসেছে এই সময়ে সেটা দেখার জন্য, তাই আর বিছানায় থাকতে পারল না। নিচে এসে অরিনকে দেখে দিহান 440 ভোল্টের শকট খেল। চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে তাকল সোফায় বসা অরিনের দিকে। তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, চোখ কচলিয়ে আবার তাকালো, এখনো সে অরিনকে দেখল। মনের মধ্যে অজানা ভয় নাড়া দিল। আধার কেটে গেলে তার এনগেজমেন্টের আয়োজন শুরু হবে, আর এখন অরিন তার বাসায়, তাও এই সময়ে। দিহানের ভয় হচ্ছে তার পরিবারকে যদি অরিন বলে দেয় তাদের বিয়ের কথা, তাহলে তো তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দিবে। শুধু কি তাই, তার স্বর্গের মতো পরিবার থেকে সে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। দিহান নিচে এসেছে দেখে তার মা তাকে বললেন, দিহান যা তো লুপাকে ডেকে নিয়ে আয়। দিহান নামটা কানে যেতেই অরিন চোখ তুলে তাকাল। সিঁড়ির সামনে দিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আকস্মাৎ এমন ঘটনায় উপস্থিত সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অরিন হাউমাউ করে কান্না করছে। এদিকে ভয়ে দিহানের গলা শুকিয়ে কাঠ। যদি সবাই বিষয়টা জানে তাহলে কি হবে? দিহান অরিনকে কিঞ্চিত স্বরে কাপা গলায় বলল, অরিন ছাড়, সবাই দেখছে। অরিন ছাড়ল না। দিহানে বড় চাচ্চু রেগে দাঁতে দাঁত কিরমির করে দিহানের বাবাকে চেঁচিয়ে বললেন, কি হচ্ছে এখানে এসব? লাজ লজ্জা মান সম্মান কি ধুয়ে খেয়েছে সবাই? দিহান এক ঢোক গিলে অরিনকে একটু জোর করেই নিজের থেকে ছাড়াল। দিহানের বাবা অরিনের সামনে এসে বললেন, এই মেয়ে বের হও, বের হও এখান থেকে। বাবা, দিহান কিছু বলতে চায়, তার বাবা হাত সামনে হাত তুলে তাকে থামিয়ে দিল না। তারপর আবার অরিনের দিকে তাকিয়ে বললেন, বেরিয়ে যেতে বলছি, তোমায় কানে যায়নি? দিশা বলল বাবা, ও লুপার ফ্রেন্ড। দিহানের বাবা বললেন, যে কারি ফ্রেন্ড হোক, বেরিয়ে যাবে মানে সে এক্ষুনি বেরিয়ে যাবে। লুপার মা এগিয়ে এসে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, এই সময়ে তুমি এখানে কেন এলে অরিন? নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তো তোমার মায়ের মতো, বল আমায় কি হয়েছে? অরিন ঠোঁট কামড়ে কেঁদে উঠে। ইসি বলে, দেখ অরিন, এবার কিন্তু আমিও রেগে যাচ্ছি। তুমি কেন এই সময়ে এখানে বল? তুমি এভাবে কাঁদলে কি আমরা বুঝে যাব কি হইছে বল? এই সময়ে তুমি কই থেকে এসেছ বল? দিহানের মা, তুমি কি কোথাও গিয়েছিলে? এই অবস্থায় কোথায় থেকে এসেছ? বড় মা। সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, অরিন কারো কথার কোনো জবাব দিচ্ছে না। দিহানের বড় চাচ্চু রেগে গিয়ে টেবিলের উপর থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। অরিন কিঞ্চিত কেঁপে ওঠে। গ্লাস ভাঙার ঝনঝন শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল।
উনি গর্জে ওঠে বললেন, এটা ভদ্রলোকের বাড়ি। এভাবে শেষ রাতে এসে এলোপাতাড়ি কলিং বাজানো, এসে ন্যাকা কান্না করা, এসব কোনো ধরনের ফাজলামো শুরু করেছ? অরিন উনার রাগ দেখে ভয় পেয়ে যায়। চুপচাপ লাগেজ থেকে একটা কাগজ বের করে। কাগজ বের করেছে দেখে দিহানের বুকটা ধুক করে ওঠে। এটা তো তাদের বিয়ের কাগজ। অরিন তো বলেছিল কখনো অধিকার চাইতে আসবে না। তাহলে? ভয় দিহানের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ঠান্ডার সময়ও সে ঘেমে একাকার। অরিন কাগজটা দিহানের বাবার দিকে এগিয়ে দেয়। দিহানের বাবা হাত বাড়িয়ে দিল কাগজের দিকে। উনার হাত যত এগিয়ে যাচ্ছে দিহানের দম ততই আটকে আসছে। গলা শুকিয়ে চৌচির একের পর এক শুকনো ঢোক গিলতে আছে। দিহানের বাবা কাগজ হাতে নিয়ে সেটা দেখতে লাগলেন। কাগজটা দেখে উনার মাথায় আকাশ ভেঙে পড়ল। দিহানের বড় চাচ্চু কাগজটা নিলেন। উনারও একই অবস্থা। একে একে সবাই কাগজটা দেখল। দিহানের বাবা দিহানকে জিজ্ঞেস করলেন, দিহান, তুই বিয়ে করেছিস? দিহান কিছু বলতে পারল না। অরিনের এই কাজে সে বাকরুদ্ধ হয়ে গেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকল। লুপা মা এগিয়ে এসে অরিনকে বললেন, তোমাদের বিয়ের কথাটা কি লুপা জানে? অরিন নাসূচক মাথা নাড়াল। লুপার মা আবার বললেন, তুমি এখানে কেন এসেছ? আমি আমার অধিকার চাই। দিহানের দিকে তাকিয়ে, আমার স্বামী চাই। অরিনের কথায় দিহানের মাথায় বাজ পড়ল। অবাক হয়ে তাকিয়ে তাকল অরিনের দিকে। অরিন এমন কিছু করবে বলে সে কল্পনাই করতে পারেনি। যদি অরিন তাকে বলতো সে তার অধিকার চায়, তাহলে দিহান বিনা দ্বিধায় সেটা দিয়ে দিত, কিন্তু এভাবে তার পরিবারের সামনে এসে, তাও তার এনগেজমেন্টের দিন। দিহানের কানে বাজল, অরিন বলেছিল শুধু একটা কাবিননামার দরকার ছিল, সেটা পেয়ে গেছি, এখন আপনি আসতে পারেন। দিহান অরিনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। লুপার মা দিহানকে বললেন, দিহান বাবা, আমি হয়তো এই পরিবারের ছোট বউ, কিন্তু তোমার গুরুজন, তাই কিছু কথা বলবো। বিয়ের ডেট দেখে মনে হচ্ছে তন্দ্রা মায়ের সম্পর্ক মেনে নেওয়ার ঠিক দুদিন পরে বিয়েটা হয়েছে। বিয়ে যদি হয়েই গেল, তাহলে তন্দ্রা মাকে কেন ঝুলিয়ে রাখলে? আর এতদূর পর্যন্ত কেনই বা আসলে? কয়েক ঘন্টা পরে তোমার এনগেজমেন্টের জন্য মানুষ আসবে। এত এত মানুষকে ইনভাইট করা হয়েছে, কাকে রেখে কাকে না বলা হবে? আর তন্দ্রা মা, ওদের কি বলবেন বড় ভাইয়া? উনি যে ওদের কথা দিছেন, উনি কিভাবে মুখ দেখাবেন উনাদের? আর মানুষজন যখন এসে শুনবে এসব, তখন কি হবে? কোথায় যাবে এই পরিবারের মান সম্মান? হ্যাঁ ভাইয়া, তুমি কেন এমন করলে? জিহান ভাইয়ার মতো তুমি কেন আমাদের জানালে না? তবে অন্তত আমাদের এই দিনটা আসতো না। এখন কি বলে এসব আটকাবে? দিশা, দিহানের মা বললেন, চুপ করো সবাই। আমি আগে দিহানের মুখে সব শুনব। দিহানের মুখোমুখি দাঁড়িয়ে কান্নাজড়িত কাপা গলায় বললেন, দিহান, এসব কি সত্যি? সত্যি তুই বিয়ে করেছিস? মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল দিহান। মায়ের প্রশ্নে ছলছল চোখে তাকালো মায়ের দিকে। উনি আবার বললেন, এই কাগজটা আসল? দিহান ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। দিহানের মা দু কদম পিছিয়ে গিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সবাই এমন একটা ধাক্কা খেয়েছে যে তাদের জবান বন্ধ হয়ে গেছে, তাদের জবান দিয়ে কথা বের হচ্ছে না। চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। দিহান তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আসলে? দিহানের বাবা হাত বাড়িয়ে দিহানকে থামিয়ে দিল না। তারপর বললেন, না, আমি তোমার বাবা না, তুমি আমার ছেলে। আমার মাত্র দুটো মেয়ে আছে। আর যেটা ছেলে ছিল সেটা মরে গেছে। দিহান কান্নাজড়িত গলায় বলল, বাবা, আমার কথাটা শুনো।
হানিফ চৌধুরী সেখান থেকে চলে গেলেন উপরে। দিহান পিছন থেকে বারবার বলল, বাবা প্লিজ আমার কথাটা শুনো, যেও না বাবা প্লিজ। থামলেন না, উনি চলে গেলেন উপরে। দিহান তার মায়ের পায়ের কাছে বসে হাত জোর করে মিনতির স্বরে বলল, আম্মু তুমি তো আমাকে বুঝো, প্লিজ আগে পুরোটা শুনো তারপর ভুল বুঝো। দিহানের মা কাটা গলায় বললেন, তুই আমার ছেলে নয়। আমার ছেলে আমাকে ছোট করার কথা ভাবতেই পারে না। চোখের পানিটা মুছে উনি উপরের দিকে পা বাড়ালেন। দিহান তার মাকে বারবার পিছন থেকে ডাক দিল, উনি থামলেন না। একে একে সবাই চলে গেল। দিহানের চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। যে ভয়টা সে এতদিন পেয়েছিল সেটাই হল। তার বাবা মা, তার পুরো পরিবার তাকে ভুল বুঝল। দিহান বসা থেকে উঠে দাঁড়িয়ে অরিনের সামনে গেল। অরিন দিহানের দিকে অপরাধী চোখে তাকাল। দিহান গায়ের সমস্ত শক্তি দিয়ে টাস টাস করে পরপর ৩-৪টে থাপ্পড় দিল অরিনের দুগালে। অরিন গিয়ে ছিটকে পড়ল ফ্লোরে, কাটা ঠোঁট আবারও কেটে যায়। গলগল করে রক্ত বের হয় সেখান থেকে। ফ্লোরে রাখা অরিনের হাতটা দিহান পা দিয়ে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন আগুনে ঝাঁপ দিয়েছ তাহলে পুড়ে পুড়ে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আজ থেকে দেখবে তুমি দিহানের ভয়ঙ্কর একটা রূপ। দিহান অরিনকে এভাবে টর্চার করবে অরিন তা স্বপ্নেও ভাবেনি। সে ভাবত দিহানই একমাত্র মানুষ যে তাকে বুঝে, কেয়ার করে। কিন্তু না বুঝেনি তাকে দিহান। দিহানের পায়ের নিচে নিজের হাতটা ছাড়াতে অন্য হাতে দিহানের পা সরাতে চাইল অরিন। দিহান আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্বামী চাই, অধিকার চাই, তাই না? কি মনে করেছ তুমি যা খুশি তাই করবে আর আমি সব সহ্য করে নিব? উহু, এতটা ভালো মানুষ আমি নই। বসে অরিনের চুলের মুঠি ধরে, আজ তন্দ্রার সাথে এনগেজমেন্ট নয়, বিয়ে হবে। আমার বউ হয়ে থাকবে তন্দ্রা আর তার চাকরানি হয়ে থাকবে তুমি। দিহানের মুখে তন্দ্রা নাম শুনে অরিন চমকে ওঠে। কিঞ্চিত স্বরে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, তন্দ্রা? দিহান আরো জোরে চুলে মুঠি ধরে বলে, হ্যাঁ তন্দ্রা। অরিন ব্যথায় আহহ বলে আর্তনাদ করে চোখ খিচে ফেলে। দিহান অরিনকে ধাক্কা দিয়ে ফেলে উপরের দিকে চলে যায়। তার বাবা মাকে বলবে গিয়ে কিভাবে বিয়ে হয়েছে। অরিনকে এর শাস্তি সে দিবেই দিবে। তন্দ্রাকে নিজের বউ করে এনে সেই শাস্তিটা দ্বিগুণ করে দিবে সে। চুপ থাকার সময় শেষ সে বুঝে গেছে অরিন কোনো ভালো টাইপের মেয়ে নয়। অরিন তার পরিবারের জন্য বিপজ্জনক, তাই সবাইকে সবটা জানানো উচিত। অরিনের প্রতি তার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কাল রাতে তারা সবাই মিলে নীলদের বাসায় গেছিল। নীলের বাসায় তালা ঝুলানো ছিল। শাওনের বাসায় গিয়ে শাওনকে পায়, কিন্তু শাওনের মা অসুস্থ বলে শাওন তার সাথে যায়নি। একাই রাত 2টা পর্যন্ত সে নীলকে খুঁজেছে। এমন কোনো জায়গা নাই যেখানে সে ফোন দিয়ে খোঁজ নেয়নি, কিন্তু কোথায় পায়নি খুঁজে। 3টার দিকে বিছানায় কাত হয়েছিল, সাথে সাথে চোখ লেগে যায়। আর তার 1.5 ঘন্টা পরেই অরিনের আগমন ঘটে। এই সময় দিহানের জায়গায় যে কেউ থাকলে তারও মেজাজ খারাপ হতো। একটার উপরে আরেকটা প্রেশার সে নিতে পারছে না। কলিং বেল বেজে উঠতেই লারা এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখল জিহান দাঁড়িয়ে আছে, চেহারায় চিন্তার ছাপ। লারা বলল, মাত্রই তো বের হলেন, চলে আসলেন যে? কিছু ফেলে গেছেন? জিহান কোনো উত্তর দিল না, পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। দরজা বেজিয়ে লারাও পিছু পিছু গেল। জিহান রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গুছাতে লাগল। লারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। জিহান নিজের লাগেজ গুছাতে গুছাতে বলল, তোমার লাগেজ গুছানো না থাকলে গুছিয়ে নাও। আমরা কি কোথাও যাব? আমি তোমাকে যা বলছি তাই কর। জিহানের ধমক শুনে লারা চুপ হয়ে যায়। তার লাগেজ এখনো গুছানো আছে। লাগেজটা নিয়ে এসে জিহানের সামনে দাঁড়াল।
জিহান লারার দিকে তাকিয়ে বলল, বোরকা পইরো। আমার তো বোরকা নাই। থাকবে কেমনে ক্লাবে ক্লাবে অন্তস পরে ঘুরলে তো আর বোরকা লাগে না। প্রস্টিটিউট কোথাকার। লারা মাথা নিচু করে ফেলল। জিহানের মুখে এমন কথা শুনতে শুনতে সে অবস্তু হয়ে গেছে। তবুও তার কষ্ট হয়। তাকে এভাবে কথা বলার সাহসকারী ছিল না। নিয়তি আজ তাকে এত কিছু সহ্য করাচ্ছে। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারা খাটের এক কোণে বসল। জিহান যখন কাপড় গোছাচ্ছে সে আর দাঁড়িয়ে থেকে কি করবে? জিহান তো তাকে একটা কাপড় ধরতেও দিবে না। লারাকে বসতে দেখে জিহান বলল, কি ব্যাপার বসেছ কেন? তো কি করব? কি? আমি তোমাকে একটা কথা বলেছি বলে আমাকে পাল্টা প্রশ্ন করছ? আমি তো স্বাভাবিকভাবেই কথাটা বললাম। আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি আমার সাথে তর্ক করছ? আমি কখন তর্ক করলাম? তুমি আবার তর্ক করছ? লারা চুপ হয়ে গেল। আসলে সে কোনো কথাটা বললে যে সেটা সঠিক কথা হবে সেটাই সে ভেবে পায় না। সে যেই কথা বলে বা যেই কাজ করে সেটাতেই জিহান তার ভুল ধরে। লাগেজ গুছানো শেষ হলে জিহান লারাকে আসো বলে নিজের লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। লারাও তার পিছু পিছু বের হয়। বাইরে এসে জিহান গাড়িতে বসে কিন্তু লারা দাঁড়িয়ে থাকে। সে পিছনে বসবে নাকি সামনে বসবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায়। কোথায় বসলে যে জিহান তাকে ঝাড়ি দিবে না সেটা বুঝতে পারছে না। কি হয়েছে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ওঠো এসে। মানে আমি কোথায় বসব? আমার মাথায় বসো। গাড়িতে কি জায়গা নেই নাকি? লারা চুপচাপ গাড়িতে ওঠে বসে। জিহান আবারও ধমক দিয়ে বলে, সামনের সিটে কেন বসেছ, পিছনে যাও। লারা বের হয়ে পিছনে চলে গেল। লারা বামদিকের সিটটায় বসল। জিহান বলল, বামের সিটে কেন, ডানের সিটে বসো। লারা ডানের সিটে বসে। জিহান গাড়ি স্টার্ট দিবে তখনই বলে ওঠল, এই সামনের সিটে আসো। লারার এবার মেজাজ খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে সামনে গিয়ে বসে টাস করে গাড়ির দরজা লাগায়। জিহান আবারও ধমক দিয়ে বলে, এত জোরে গাড়ির দরজা লাগাও কেন? যদি ভেঙে যায়। সরি। সিট বেল্ট লাগাও। জি। জিহান গাড়ি স্টার্ট দিল। লারার ইচ্ছে করছে একবার জিজ্ঞেস করতে কোথায় যাবে তারা, কিন্তু ভয় আর জিজ্ঞেস করা হচ্ছে না। গেলে দেখতে পারবে তারা কই যাচ্ছে সেটা ভেবেই চুপ করে বসে থাকল। অরিনের প্রতি লুপার অনেক রাগ হচ্ছে। সে বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও তাকে অরিন কিছুই জানায়নি। নীলের জন্য তার মনটা এমনিতেই খারাপ, তারপর তাদের পরিবারের সম্মান নিয়ে অরিনের এমন কাজ লুপার মনকে আরও বিগড়ে দিয়েছে। অরিনের নামটা মনে আসতেই বিরক্ত বিরক্ত লাগছে। বেহায়া মন চাইছে একবার গিয়ে অরিনকে দেখতে, কিন্তু পরক্ষণে নিজের ইচ্ছে দমিয়ে দিচ্ছে। অরিনকে নিয়ে এমন কিছু সে কখনোই কল্পনা করেনি। বাড়ির সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে দিহানের বিয়ের জন্য। এখনো মেহমান আসেনি, একটু পরেই এসে যাবে। জিহানও নাকি আসছে। সবাই এনগেজমেন্টে এসে বিয়ে খাবে ভেবেই হাসি পাচ্ছে লুপার। সবাই আয়োজন ছোট করে করতে চাইছিল, কিন্তু তার সোকোল্ড আম্মু বলছেন এটা নাকি এই বাড়ির প্রথম বিয়ে, তাই এটা বড় করে হওয়া চাই। চোখ বন্ধ করে খাটে বসে আছে দিহান। কেন জানি তার ভেতরটা খুব কাঁদছে। অরিন তার সাথে এমন করেছে বলে নাকি সে অরিনের সাথে এমন করছে বলে ভেতর কাঁদছে সে বুঝতে পারছে না। বারবার চোখে ভেসে উঠছে অরিনের কান্নারত চেহারা। কি এমন হয়েছে তার যে সে এভাবে এমনটা করল? সত্যি কি অরিন তাদের পরিবারের শত্রু নাকি অন্য কিছু? সে তন্দ্রাকে বিয়ে করে ভুল করবে না তো? দিহানের মাথা ভনভন করতে লাগলো, মাথায় কিছু আসছে না তার। সার্ভেন্ট অরিনের লাগেজটা এনে দিহানের রুমে রেখে গেছিল।
সেখানে চোখ পড়তেই দিহান উঠে গিয়ে লাগেজ খুলল। লাগেজে কয়েকটা দামি দামি শাড়ি আর ড্রেস আছে। দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল দিহানের। অরিন এত দামি কাপড় চোপড় কই পেল? একটা শাড়ি লুপার মায়ের একটা শাড়ির মতো লাগলো। পরক্ষণে ভাবল হয়তো লুপা দিয়েছে অরিনকে। বাকি শাড়িগুলা কে দিল? লাগেজটাও কেমন চেনা চেনা মনে হচ্ছে। লাগেজের ভিতর অরিনের মোবাইল রাখা। লাগেজে মোবাইল ফোন দেখে হাসি পেল দিহানের। ফোন হাতে নিয়ে স্ক্রিনের পাওয়ার জ্বালাতেই দিহান সকট খেল। অস্পষ্ট ঠোঁটে বলে ওঠল তন্দ্রার সাথে অরিনের ছবি। ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে দিহান। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্য লাগছে। এসব কি হচ্ছে তার সাথে? পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগে। এই সময়ে তার শাওন ও নীলকে খুব প্রয়োজন। বালিশের নিচ থেকে ফোন বের করে আগে নীলের নাম্বারে ডায়াল করল। না যায়নি কল। এখনও সেই বিরক্তিকর মহিলা বলছে নীলের ফোন বন্ধ। শাওনকে কল দিল, শাওনের ফোনও বন্ধ। রাগে ফোন ছুঁড়ে মারল দেয়ালে। ফোনটা ছিটকে পড়ল গিয়ে দূরে। ফোনটা ভেঙে গেছে। সেদিকে দিহানের খেয়াল নেই। আপাতত তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই অরিন? তন্দ্রার সাথে তার কি এমন সম্পর্ক? এই মুহূর্তে নীল থাকলে তাকে যেকোনো একটা বুদ্ধি দিতে পারত, কিন্তু হারামিটা যে কই উধাও হয়েছে। নীলের কথা মনে আসতেই দিহানের মনটা আরো খারাপ হয়ে গেল। নীলের অভাবটা সে বুঝতে পারছে। জিহানেরও আসতে এত দেরি হচ্ছে কেন আল্লাহ জানে। তন্দ্রা আর তার মা মাত্র আসল, তারা শান্তি নিরে। তন্দ্রাকে কেউ নিতে আসল না। শেষে লুপার মা এগিয়ে এসে তন্দ্রাকে নিয়ে রুমে ঢুকালেন। তন্দ্রার মা সবাইকে সালাম দিল। দিহানের মা চাচিকে জড়িয়ে ধরলেন। তন্দ্রাকে দিশা বলল, তোমার বোন তানভি আসেনি? না। অহ। দিশা চলে গেল। অন্যদিকে পুরো বাসা ভর্তি মেহমান। চারিদিকে হইচই। এত মানুষজন একদিনে কিভাবে ইনভাইট করল তারা? তন্দ্রার মা সবার সাথে আলাপ করছেন, কত সুন্দর হাসি মুখে কথা বলছেন। দিহানের মা একদম গলে গেলেন। সেই কখন থেকে রুমে বসে আছে দিহান। তন্দ্রারা এসে গেছে, সব মেহমান এসে গেছে জেনেও সে এভাবে বসে আছে। কি করবে সে? রাগের মাথায় এমন কিছু করা ঠিক নয় যেটা পরে আমাদের সামনে এসে কাল হয়ে দাঁড়ায়। সে যে এখন তন্দ্রাকে বিয়ে করবে বলছে, তার কি জেদের মাথায় এমনটা করা ঠিক হবে? অরিন আর তন্দ্রার পিকচার একসাথে, মানে ওদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে, নয়তো এভাবে ওয়ালপেপারে তাদের পিক থাকত না। আচ্ছা, ওরা দুজন এক হয়ে এই খেলায় নামেনি তো? সেই দুজকেই বিয়ে করে ঘরে তুলল, তখন কি হবে? বাবু কি করছো? তন্দ্রার গলা কানে আসতেই দরজার দিকে তাকালো দিহান। লাল রঙের একটা লেহেঙ্গা পরেছে, মুখে সেই 1 কেজি ময়দা লাগানো। 32 পার্টি দাঁত বের করে হাসছে। দিহান কপাল কুঁচকে ফেলল। তন্দ্রা হেলেদুলে হেঁটে রুমে ঢুকে দিহানের সামনে আসল। দিহান আরও বেশি বিরক্ত হল। এমনিতেই অরিনের সাথে তার ছবিটি নিয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। তন্দ্রার এসব তার মেজাজ আরও বিগড়ে দিচ্ছে। বাইরে সব মেহমান এসে গেছে আর তুমি এখনো এখানে বসে আছো? রেডি হবা কবে? দিহান অগ্নি দৃষ্টিতে তন্দ্রার দিকে তাকিয়ে আছে। তন্দ্রা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু করছি? দিহান আগের মতোই তাকিয়ে আছে। তন্দ্রা বলল, মানুষ তার জিএফকে প্রতি ঘন্টায় ফোন দেয় আর তুমি কাল থেকে না আমার ফোন তুলছ না, নিজে একটা কল দিচ্ছ। নিরামিষ একটা। দিহান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। তন্দ্রার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি চাও তোমরা? কেন লেগেছ আমার পরিবারের পিছু? তোমরা দুজন এক হয়ে খেলছ তাই না? ভেবেছিলে ধরা খাবে না? ইচ্ছে মতো নাচাবে দুজন? আহহ, কি বলছো তুমি এসব দিহান? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কার সাথে খেলছি আমি? নাটক করবা না আমার সামনে। তোমাদের দুজনকে আমি ভালো করে চিনি। তোমরা বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে অন্যরকম। যে তোমাদের ভালো ভাববে তার মতো বোকা এই জগতে একটাও নেই। দিহান ছাড় প্লিজ, কি বলছো তুমি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। দিহান কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে চিল্লাচিল্লি শোনা যায়। দিহান তন্দ্রার হাত ছেড়ে দৌড়ে চলে যায় নিচে। তন্দ্রাও লেহেঙ্গা ধরে দিহানের পিছু পিছু দৌড়ে আসে। তন্দ্রার মা কি নিয়ে যেন চিল্লাচিল্লি করছেন। দিহানের মাথায় কিছুই ঢুকছে না। মাঝখান থেকে কথা শুনলে অবশ্য কিছু বুঝার কথাও না। দিহান লুপাকে জিজ্ঞেস করল, কিরে কি হইছে? কে জানি তোমার বিয়ের কথাটা উনাকে বলে দিছেন। কি? হুম। কিন্তু এটা তো আমাদের ঘরের মানুষ ছাড়া বাইরের কেউ জানে না, তাহলে উনি জানলেন কেমনে? সেটাই তো ভাবছি। তন্দ্রার মা চিল্লাচিল্লি করেই যাচ্ছেন। ছোট লোক, বেঈমান, মুখোশধারী, যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছেন। দিহানের বাবা চাচারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সব মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। দিহানের বাবার একজন বন্ধু এসে তন্দ্রার মাকে বললেন, আচ্ছা আপনি যে বলছেন ওরা আপনাদের সাথে খেলা করছে, দিহান আগে থেকেই বিবাহিত, তার বউ আছে, এসব কে বলছে আপনায়? তন্দ্রার মা গলা উঁচিয়ে বললেন, যেই বলুক আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি দিতে পারব। কি প্রমাণ দেখান দেখি? আম্মু চুপ করো। কি সব বলছো তুমি? তন্দ্রার মা দুজন সার্ভেন্টকে ডেকে বললেন, যাও, যে কোনো গেস্টরুমে একটা মেয়ে আছে তাকে নিয়ে আসো। তন্দ্রার মায়ের হুকুমে তারা সব গেস্ট রুম খুঁজতে লাগে। কিছুক্ষণ পরে তারা অরিনকে ধরে নিয়ে আসে। দুগালের দুপাশে চুল ছড়িয়ে আছে। নাক আর ঠোঁট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পুরো মুখ চুলে ঢেকে আছে, অরিনকে চিনা যাচ্ছে না। তন্দ্রার মা একটা মেয়েকে ধরে আনছে দেখে দিহানের বাবার বন্ধুকে বললেন, লুক, প্রমাণ আসছে। উপস্থিত সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে। তন্দ্রা দিহানের দিকে একবার তাকিয়ে আবার উপরে তাকাল। তন্দ্রার মা বাঁকা ঠোঁটে বিদ্রূপের হাসি হাসছেন। অরিনকে এনে সবার সামনে দাঁড় করিয়ে সার্ভেন্টরা চলে গেল। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডান গালের চুলগুলা কানে গুজে নিল। অরিন চুল কানে গুজতেই তন্দ্রার মায়ের ঠোঁটের হাসি উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালেন। তন্দ্রা চেঁচিয়ে বলল, অরিন তুই? তন্দ্রার চিৎকারে অরিন চোখ তুলে তাকিয়ে সেও শকট হয়। অবাকের চোখে তাকিয়ে থেকে শুকনো ঠোঁট নাড়িয়ে কিঞ্চিত স্বরে বলে, তন্দ্রা আপু। অরিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভেতর ফেটে কান্না আসছে। এ কাকে দেখছে সে? তাহলে এটাই দিহানের তন্দ্রা? সে তাহলে তার বোনের ক্ষতি করল? তন্দ্রা তার সৎ বোন, সৎ বলতে পুরোপুরি সৎ। অরিনের মা মারা যাওয়ার পরে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন তখন তন্দ্রার বয়স ৩। তন্দ্রা জহুরার আগের স্বামীর মেয়ে। কিন্তু অরিন কখনো তন্দ্রাকে সৎ বোন ভাবেনি, সবসময় নিজের বোন ভাবত, একদম তার মোহিনী, যার সাথে ফোনে কথা বলছিল, আপুর মতো ভাবত। অরিন জানত তন্দ্রার বিয়ে ঠিক কার সাথে, ঠিক কোথায় ঠিক সেটা সে জানত না। তাকে কিছু জানানো হয়নি। এমনকি তারা যে বাসায় থাকে সে বাসায়ও তন্দ্রার বরপক্ষ আসেনি, এসেছিল তন্দ্রার মামাদের বাসায়। তন্দ্রারা ওদের বলেছিল ওটাই তাদের বাসা। অরিন অবাক হয়ে তন্দ্রার দিকে তাকিয়েছিল, তখনই তাকে টাস করে চড় মারেন জহুরা। ককর্ষ গলায় বলেন, কাল নাগিন, তুই তাহলে দিহানের বউ? তন্দ্রা কাঁদতে কাঁদতে বলে, দুধ কলা দিয়ে তুমি সাপ পুষেছ আম্মু। বলেছিলাম না তোমায় ও ওর কোনো বন্ধুর বাসায় যায়নি, ও মিথ্যে বলেছে, খুঁজ নাও। কিন্তু তুমি বিশ্বাস করনি। ফুপিয়ে কেঁদে উঠে তন্দ্রা। উপস্থিত সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। দিহান তন্দ্রাকে বলল,
তন্দ্রা, তুমি ওকে চিনো? তন্দ্রা চেঁচিয়ে বলে ওঠল, হ্যাঁ বোন, হয় ও আমার। তন্দ্রার কথাটা যেন বিকট শব্দে দেয়ালে বাড়ি খেল, আবার সেই কথাটা দেয়াল বলে ওঠল। দিহানের পরিবারের সবাই শকট হল। এ যেন শকট খাওয়ার প্রতিযোগিতা চলছে। তন্দ্রার একটা কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল। দিহান কাটা গলায় তন্দ্রাকে বলল, তো তোমরা দুজন বোন? হ্যাঁ, আমরা দুই বোন। আর আমাদের দুই বোনকে নিয়ে তুমি খেলছ। প্রথমে একটাকে বিয়ে করেছ, আজ আমাকে বিয়ে করতে যাচ্ছ। অরিন মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে যাচ্ছিল। দিহানকে তন্দ্রা এমন কথা বলতেই অরিন মুখ তুলে বলল, আপু, উনার কোনো দোষ নেই। চুপ, তুই একটা কথাও বলবি না। আম্মু ঠিকই বলে, তুই একটা অভিশাপ। প্রথমে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, তারপর আমার বাবাকে খেয়েছিস, তারপর আমার ভাইকে খেলি, এখন আমার ভালোবাসার দিকেও হাত বাড়ালি। বারবাতারি আম্মু তোকে এমনি এমনি বলেনি, তুই আসলেই একটা বারবাতারি। লোকে ঠিকই বলে তুই একটা বেশ্যা। তন্দ্রা একের পর এক কথা বলে যাচ্ছে আর অরিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না করছে। যখন অরিন বেশ্যা কথাটা বলল তখন টাস করে একটা শব্দ হল। অরিন চোখ তুলে তাকিয়ে দেখল তন্দ্রা গালে হাত দিয়ে আছে আর দিহান রক্তিম চোখে তাকিয়ে আছে তন্দ্রার দিকে। তন্দ্রা চোখ রাঙিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মেরেছি। মুখ সামলে কথা বল, নয়তো মার কাকে বলে সেটা বুঝিয়ে দেব। তন্দ্রার মা দিহানের দিকে তেড়ে এসে বললেন, এই ছেলে কি করবে তুমি? হ্যাঁ, মারামারি শিখাও? না, সেটা আপনাদের শিখাতে হবে কেন? আপনার স্বামী তো একজন খুনি ছিলেন, কিভাবে মানুষকে মারতে হয় সেটা আপনাদের এমনিতেই জানা আছে। মুখ সামলে কথা বল দিহান। তন্দ্রা, বলবো না মুখ সামলে কথা কি করবে তুমি? দিহান আর তন্দ্রার মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অরিনের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, তার জন্য আজ এই পরিস্থিতি তৈরি হল। নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে অরিন, তার জীবনটাই এখন এমন হয়ে গেছে যে কান্না ছাড়া তার কোনো উপায় নেই। মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কয়েকজন তো দিহানের বড় চাচ্চুকে বলে দিছেন, আমরা কি এবার আসতে পারি? একজন বলছেন, এসব তামসা দেখাতে কি আমাদের ডেকেছেন আপনারা? আজ শান্তি নীর যতটা অপমানিত হচ্ছে ততটা হয়তো তাদের পূর্বপুরুষরাও হয়নি। সব কিছু হচ্ছে অরিনের জন্য। সবার অসহায় মুখের দিকে তাকিয়ে অরিনের ইচ্ছে করছে একটা মানুষের দিকে আঙুল তুলে বলতে, এই সেই মুখোশধারী শয়তান যে চায় এই পরিবারটা ধ্বংস হয়ে যাক। কিন্তু পারছে না অরিন বলতে, কারণ এক অদৃশ্য শিকলে তার হাত পা জবান সবকিছু বাঁধা। দিহানের মা বাদে তার পরিবারের সবাই উপরে চলে গেল। তন্দ্রার মা অরিনকে বললেন, কি ভেবেছিস তোর মতো কালীকে এই ঘরে রাখবে? যখন ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তো আমার দুয়ারে যাবি, তখন এর হিসাব বুঝে নিব মাগি। বলে তন্দ্রাকে টানতে টানতে নিয়ে চলে যান তিনি। একে একে সব মেহমান চলে যায়। যাওয়ার আগে যা নয় তা বলে যায়। দিহানের মা এসে বলেন, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এই বাসা থেকে। অরিন অসহায় চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহানের মা আবার বলে উঠেন, কি হলো, বের হতে বলছি না? অরিন কাঁদতে কাঁদতে বের হতে লাগল, তখনই দিহান বলে উঠল, দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, তবে শুধু মাত্র একজন কাজের লোক হিসাবে। আমার পরিবারকে ছোট করার অপরাধে সারা জীবন এই বাড়ির দাসী হয়ে থাকবে তুমি। চলবে?